বাসার পেছনে বিশাল বড় দুইটা কৃষ্ণচূড়া গাছ আছে। ওখানে অনেক জায়গা জুড়ে ছায়া হয়। সেই গাছের নিচে দেখলে মনে হবে পুষ্পসজ্জা। সেখানে সচরাচর কেউ যায় না, জায়গাটা ভীষণ নিরিবিলি। চলো পুষ্পসজ্জায় শুয়ে দুজনের চাঁদ দেখবো, ভীষণ ভালো লাগবে। মৌনভাবে সম্মতি জানালাম। 5 মিনিটের মাঝে আয়াসের সাথে সেই বিশাল বড় দুইটা গাছের নিচে দাঁড়ালাম। পূর্ণ পূর্ণিমার চাঁদের আলোয় কৃষ্ণচূড়া ফুলগুলো চিকচিক করছে। গাছের তলায় যেন ফুলের বৃষ্টি। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। আয়াস আমার দিকে তাকিয়ে বলল, ভালো লাগছে তোমার? মাটিতে পড়ে থাকা ফুলের দিকে তাকিয়ে থেকেই বললাম, ভীষণ সুন্দর লাগছে। এখান থেকে আর কখনো যাব না। গাছ থেকে পড়া এই ফুল দেখে যদি তুমি এতটাই মুগ্ধ হও, তাহলে বোঝো আমি কতটা মুগ্ধ তোমাকে দেখে। আমার চোখে এই ফুলের চেয়েও তুমি অনেক বেশি সুন্দর দেখতে। তোমার দিকেও আমি ঠিক এইভাবেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। তোমাকে দেখাটাও যেন নেশা হয়ে গেছে। যখন প্রথমবার তোমায় দেখেছিলাম বসন্ত উৎসবে, তারপর আর আমাদের নিয়ম করে দেখা হয়নি দুজনের। একসাথে হয়তো স্বপ্ন বুনিনি, তবে রোজ তোমাকে দেখতাম আমার কল্পনায়। একটা কথা কি জানো, যে যাকে ভালোবাসে তাকে বাস্তবে না দেখলেও কল্পনাতে অজস্রবার দেখে। কল্পনার তুমিটার সাথে সারাক্ষণ কথা বলি। বাস্তবে মানুষটার সাথে অনেক কিছুই ভেবে রেখেও লজ্জায় বলা হয়ে ওঠে না, কিন্তু কল্পনায় আসা মানুষটার কাছে সম্পূর্ণ ভালোবাসা প্রকাশ করা যায়। লজ্জা কাজ করে না মোটেও। এই যে তোমার সাথে কল্পনায় কত কিছু বলেছি, কিন্তু তুমি আমার সামনে থেকেও বলতে পারিনি আমি। কিন্তু আমি বাস্তবেই বলতে চাই কল্পনায় বলা সেসব অনুভূতির কথাগুলো। ঠোঁটে মৃদু হাসি নিয়ে তাকিয়ে আছি তার দিকে। তার কথা শুনলে এখন আর আমার রাগ হয় না। তার কথাগুলো ম্যাজিকের মতো আকৃষ্ট করে তার দিকে। তার মুখ দিয়ে বের হয়, তাই মধুর লাগে শুনতে। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আয়েশ বলল, শর্ত পূরণ করো। নিচের দিকে তাকিয়ে বললাম, লজ্জা লাগছে আমার, আমি পারবো না। শিখিয়ে দেবো আমি? না। আমি গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি আর তাকে দেখছি। মানুষ বলে ভালোবাসার জন্য নাকি একটা মুহূর্তই যথেষ্ট। আজ সেটা সত্য বলে মনে হচ্ছে। গতকাল মনে হয়েছিল অভি ছাড়া কাউকে মেনে নিতে পারবো না, কিন্তু আজ মনে হচ্ছে অভির সাথে কেন জড়িয়েছিলাম আমি। কেন এই মানুষটা আমার জীবনে আগে আসেনি। একটা মুহূর্তের মাঝে মনে হচ্ছে আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি তার মায়ে আটকে গেছি। কি হয়েছে জানি না, আমার অদ্ভুত এক টানে আয়েশের কাছে চলে গেলাম। তাকে জড়িয়ে ধরলাম, নিজের সবটা দিয়ে তাকে আপন করে নিলাম। তার বুকে মাথা রেখে হার্টবিটের স্পন্দন শুনছি। সে আমাকে তার 2 হাতের বাঁধনে জড়িয়ে নিল। ভালোবাসার অনুভূতি আমার ভেতরে জেগে উঠল। তাকে জড়িয়ে ধরে যেন মানসিক শান্তি পেলাম। চোখ বন্ধ করে তার বুকে মাথা দিয়ে অন্যরকম কিছু অনুভব করছি। দুজন দুজনকে আলিঙ্গনের পর মুহূর্তেই আয়াস নিজেই তার ওষ্ঠ আমার ওষ্ঠের সাথে মেলালো। 2 মিনিট পরে ভীষণ লজ্জা পেয়ে তাকে ধাক্কা মারলাম। তার চোখে মুখে ভীষণ দুষ্টুমি। আমি লজ্জায় 2 হাতে মুখ ঢাকলাম। আয়াস আবার আমার কাছে এসে পুনরায় ওষ্ঠের সাথে ওষ্ঠ মেলালো। আকাশের চাঁদ আর দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছ সাক্ষী হলো দুজন মানব মানবীর কাছে আসার। আয়াসের হাতের ওপর মাথা রেখে ফুলে বিছানো মাটিতে দুজন শুয়ে পড়লাম। আকাশের দিকে তাকিয়ে আছি দুইজন। সময়টা ভীষণ সুন্দর, কিছুটা লজ্জা, কিছুটা জড়তা, কিছুটা ভালো লাগা। আয়াস আকাশের দিকে তাকিয়ে আমাকে ডাকলো, মুগ্ধতা, তুমি এত সুন্দর কেন? কই সুন্দর? এত সুন্দর মেয়ে আমি আগে দেখিনি। এটা মিথ্যা কথা, আমার থেকে অনেক সুন্দর মেয়ে আছে। আমি অতটাও সুন্দরী না। তুমি কত সুন্দর আইডিয়া নেই তোমার। একজন স্ট্রং আর্মি অফিসারকে দুর্বল করে ফেলেছো। আমি কি দুর্বল হতে বলেছি? তুমি বলনি, তবুও হয়েছি। কিছু জিনিস কি বলা লাগে বালিকা? এই যে ধরো, তোমাকে কেউ কিছু বললে আমার ভেতরে আগুন ধরে যায়। দেখলাম তো আজ। ট্রাস্ট মি, আমি তোমায় জোর করে বিয়ে করলেও ভালোবেসে বিয়ে করেছি, তোমায় ভালো রাখতে। আমি এবার হাসলাম। সে আমার হাসি দেখে বলল, এভাবে হেসো না প্লিজ, তাহলে অনর্থ হয়ে যাবে। কি অনর্থ? বোঝনি? না বুঝলে বুঝাই। বুঝেছি। আপনি এত অসভ্য কেন? মাঝে মাঝে অসভ্য হলে ক্ষতি কি? মুগ্ধতা, আমার চুমু দেওয়ার কথা ছিল, দাওনি কিন্তু। আমরা কিন্তু আরেকবার চুমু খেতে পারি। না, মোটেও না। আমি চুমু দেইনি মানে? কিছুক্ষণ আগে কি হলো সেটা তো আমি করেছিলাম, এবার তোমার পালা। আপনি বাসায় চলুন তো, বাসায় গেলে কি পাবো? আজ আর না। তুমি কি ওষুধের মতো চুমু দিতে চাও নাকি? আজ আর না। এটাও তো ওষুধ অফিসার। আর কিছুক্ষণ সেখানে থেকে বাসায় ফিরে এলাম। পরের দিন আমার রেজাল্ট দিবে। রেজাল্ট খুব একটা ভালো না, এ গ্রেড হয়েছে। আয়াস তাতেই ভীষণ খুশি। সবাইকে মিষ্টি খাওয়ালো, যেন তার বউ ভয়ানক রেজাল্ট করেছে। আরোহী আসতে চেয়েও আসেনি। কেটে গেল 15 দিন। ধীরে ধীরে একটু একটু করে আয়াস আর আমি কাছাকাছি আসছি। অয়ন আর আমার রিলেশনটা সব থেকে বেশি সুন্দর, দেবর হলেও ভাইয়ের মতো। এতদিন পরে আগামীকাল আরোহী এসেছে। কাল আয়াসের অফিস আছে, তাই অয়নই তাকে পিক করতে যাবে। ভোর 5টায় অ্যালার্ম বাজতেই আয়াস উঠে পড়ল। অ্যালার্মের শব্দে আমারও ঘুম ভেঙে গেল। রেগুলারই ঘুম থেকে উঠে দেখি আমাদের মাঝের কোলবালিশ নেই। হয় আমি তার সাথে মিশে আছি, না হয় সে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আগে অস্বস্তি হলেও এখন যেন ধীরে ধীরে তার সবকিছুই আমার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। আজও ঘুম থেকে উঠে দেখি আয়াসের হাতের উপর মাথা রেখে শুয়ে আছি। আয়াস রেগুলারই ভোরে 5টায় ওঠে।
ওর সাথে আমিও উঠি আর দুজনে একসাথেই ফজরের নামাজ পড়ি। এটাও একটা রোজকার রুটিনে পরিণত হয়েছে আমাদের। আজও তাই হলো। আমিও উঠে পড়লাম, অজু করে দুজনেই নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করেই আয়াস গ্যাসে পানি দিয়ে বলল, মুগ্ধতা, আজ তোমায় আয়াস স্পেশাল কফি খাওয়াবো, যেই কফি খেয়ে ঘুম চলে যাবে আর মন দিয়ে বই পড়তে পারবে। তার দিকে তাকিয়ে বললাম, আয়াস স্পেশাল কফিটা কি? ভয় পেও না, কফিতে চিনি মেশাবো, চুমু নয়। এই আপনি এত ফাজিল কেন বলুন তো? কফিতে যে চুমু মেশানো যায় না সেটা কিন্তু আমি ভালো করে জানি। আমার রোমান্টিকতাকে ফাজিল বলছো? শোনো, আমি কোনো ফাজিল টাজিল না। আমি হলাম প্রচুর রোমান্টিক হ্যান্ডসাম একটা ছেলে। তুমি কিন্তু ভীষণ লাকি, আমার মতো রোমান্টিক একটা জামাই পেয়েছো। আমার প্রেম কখনোই ফুরাবে না। আপনি রোমান্স নিয়ে গবেষণা করুন, আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো। ঘুমাবে যখন আমাকেও সাথে নাও, একসাথেই ঘুমাই। বিছানা তো আছেই, যান না, ঘুমিয়ে পড়ুন। তুমি আগে যাও বিছানায়, একটা রোমাঞ্চকর সকাল হয়ে যাক। শোনো, আমি কিন্তু হাক টাক করার আগে প্রচুর চুমু খাবো। তোমাকে চুমু খেতে প্রচুর ভালো লাগে আমার। আয়েশের দিকে চোখ রাঙিয়ে বললাম, অয়ন আছে কিন্তু, শুনে ফেললে কি ভাববে বলুন তো? একবারই তো জাতা মার্কা লোক আপনি, শুনলেও খেয়াল করবে না। আমার ভাই আমার মতোই ট্যালেন্ট, বুঝতে পারবে না ব্যাপারটা। আয়েশের কথা শুনে সোফায় কাত হয়ে আবারও চোখ বুঝলাম আমি। ভয়ানক ঘুমে চোখ জড়সড় হয়ে আসছে। সকালে ভোরের দিকে আমার সব থেকে বেশি ঘুম আসে, কিন্তু আয়েশ বলে রেগুলার নাকি সূর্যোদয় দেখা ভালো, সকালের মৃদু হাওয়া গায়ে লাগানো ভালো, সকালের মিষ্টি রোদ গায়ে মাখা ভালো। এইসব ভালোর মাঝে আমার কাছে ঘুমকেই বেশি ভালো মনে হয়। সোফায় কাত হয়ে আবার ঘুমিয়ে গেলাম। আয়েশ এসে কফিতে চুমুক দিয়ে আমায় ডেকে বলল, রোমান্স না হয় আপাতত হরতাল থাক, কিন্তু কয়েকদিন পরে অ্যাডমিশন তোমার। এখন অন্ত কফি খাও, পড়ালেখা ফাঁকি দিও না। আমি তোমাকে কিছুতেই ঘুমাতে দেব না। একটু পরেই অয়নের সাথে গল্প জুড়ে দিবা, তারপর টিভি দেখবা, তারপর শাশুড়ির সাথে ফোনে গল্প করবা, তারপর কুসুম ভাবির কাছে গিয়ে আড্ডা দিবা, ব্যাস হয়ে গেল। আমি আয়েশের দিকে ঘুম ঘুম চোখে তাকিয়ে বললাম, প্রমিস কাল থেকে ভোরেই পড়া শুরু করব। এখন আমাকে ঘুমাতেই হবে। কোনো আয়াস স্পেশাল কফি আমি খাবো না। তার মানে তুমি ঘুমাবে, তাই তো মুগ্ধতা? গুড নাইট এগেইন। ওকে ফাইন, তুমি ঘুমাও। অনেকদিন হলো মর্নিং ওয়াকে যাই না, সারিকাও ফোন দিচ্ছে। যাই, দুজনে মর্নিং ওয়াক করতে করতে গল্পও করতে পারবো। বলেই আয়াস আলমারি থেকে কালো ট্রাউজার আর কালো গেঞ্জি পরে বেরিয়ে গেল। সারিকার সাথে হাঁটাহাঁটি করতে যাবে শুনেই আমার ঘুম উধাও হয়ে গেল। আমি এক লাফে সোফা থেকে নেমে দৌড়ে নিচে গেলাম। আয়াস আমাকে দেখে অবাক হয়ে বলল, মুগ্ধতা তুমি? আমি তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বললাম, আমিও যাব। কোথায় যাবে ডার্লিং? মর্নিং ওয়ার্কে। সিরিয়াসলি? ঘুম কোথায় গেল? ঘুমটুম নেই, চলুন। যাও বেবি, ঘুমাও তুমি। তোমার না প্রচুর ঘুম পাচ্ছে? না, পাচ্ছে না। তাই বেবি, ঘুম নেই? না নেই। তোমার হঠাৎ ঘুম উধাও, কাহিনী কি? কাহিনী ফাহিনী কিছুই না। আপনার বান্ধবী সারিকা কোথায়? আসছে। এরই মাঝে দেখলাম সারিকা আসছে। সারিকাকে দেখে বললাম, এই নির্লজ্জ মেয়ের সাথে আপনি ইচ্ছা করে হাঁটাহাঁটি করতে বেরোন, তাই না? নির্লজ্জ? আয়েশ আশ্চর্যজনক ভাবে আমার দিকে তাকিয়ে বলল, তো তাই ছাড়া কি? দেখুন তো, গায়ে ওড়না নেই, গেঞ্জি আর প্যান্ট পরে কেউ পরপুরুষের সাথে এভাবে বের হয়? কেন, খারাপ কি? ভীষণ হট লাগছে। আমার কাছে তো হট মেয়ে ওয়াও লাগে। আয়েশের দিকে ভয়ানক রাগী চোখে তাকিয়ে বললাম, কি বললেন? না মানে ওই আর কি। আপনি বাসায় চলুন, কোনো মর্নিং ওয়াক করা লাগবে না। আয়েশের গেঞ্জি ধরে টানতে টানতে বাসার ভেতরে নিয়ে এলাম। আয়েশ নিজে তো অবাক, সাথে সারিকাও অবাক হয়ে তাকিয়ে আছে। বাসার ভেতরে এনে বললাম, ওই সারিকা যদি এসে দরজায় নক করে আপনি কিন্তু দরজা খুলবেন না, সোজা কথা। আয়াস কপাল টান টান করে আমার দিকে তাকিয়ে বলল, আহ, জেলাসি, চারদিকে জেলাসি, প্রচুর জেলাসি। কার জেলাসি? বললাম, জিলাপি খাবে তুমি? জিলাপি খাওয়াচ্ছি আপনাকে। এরই মাঝে অয়ন ঘুম থেকে উঠে এলো। অয়নকে দেখে থেমে গেলাম দুইজন। দুপুরে অয়ন বাসায় খেয়ে আরোহীকে পিক করতে চলে গেল। আরোহীর নাম্বার দিয়ে দিয়েছি অয়নের কাছে। অয়ন বেরিয়ে গেলে মনে মনে ভাবলাম, আয়াসের তাহলে গেঞ্জি পরা মেয়ে ভালো লাগে। প্লাজোর ওপর আয়াসের একটা গেঞ্জি পরলাম। গেঞ্জিটা বেশ বড়। নিজেরও ভীষণ লজ্জা লাগছে, তবে লজ্জা লাগলে হবে না মুগ্ধতা। নিজের জামাই কন্ট্রোল করতে এসব লজ্জা ফজ্জা ধুয়ে মুছে দিতে হবে। আয়াস অফিসে যাবে, মাত্রই বেরোবে। এরই মাঝে আমাকে এমন রূপে দেখে হা করে তাকিয়ে আছে, যেন পৃথিবীর বুকে প্রথম কোনো আশ্চর্যজনক জিনিস দেখলো। আয়াসকে বললাম, এটা পরে নিচে যাচ্ছি আমি, আমার একটু কাজ আছে। আয়াস এবার চট জলদি বলে উঠলো, এই না না মুগ্ধতা, প্লিজ না না, আমি যাবই। মানুষ আমাকেও হট বলবে না? ও নো, মানুষ আমার বউকে এভাবে দেখুক, আমি বেঁচে থাকতে না। আপনি অন্য মেয়েদের হট বলেন কেন? সে বেলায় কিছু না, তাই না? আপনার তো গেঞ্জি পরা মেয়ে পছন্দ। তোমাকে রাগানোর জন্য বলেছিলাম, সত্যি বলছি। এই কান ধরলাম, আর জীবনেও বলবো না। সারিকা কি পরে থাকে আমি সত্যিই খেয়াল দেই না। আমার মন পড়ে থাকে তোমার কাছে মুগ্ধপরি। আর আমার মোটেও গেঞ্জি পরা মেয়ে পছন্দ নয়। আমার তো সারাক্ষণ অগোছালো শাড়ি পরে থাকা মুগ্ধতাকে পছন্দ, বোঝো না তুমি? আমি আয়েশের কথায় মনও রইলাম। এবার আয়েশ বলল, বাই দ্য ওয়ে, এত জেলাস কেন তুমি? আমায় তো আর ভালো টালো বাসো না, তাই না? মনে মনে বললাম, সব যেন বলা লাগে, সব বোঝে আর এতটুকু বোঝে না। অসহ্য মানুষ একটা। আমি কেন বলতে যাবো ভালোবাসি? নিজের দাম আমি কমাবো না। আয়েশকে বললাম, অফিসে দেরি হয়ে যাচ্ছে, যান আপনি। বিকেলে সব রান্না শেষ করে অপেক্ষা করছি আরোহীর জন্য।
কতদিন দেখি না আরোহীকে, কিন্তু এত লেট কেন হচ্ছে? আরো 2 ঘন্টা আগে আসার কথা ছিল। বারবার বারান্দায় যাচ্ছি আর রুমে আসছি, এরই মাঝে দেখি অয়ন আর আরোহী গেট দিয়ে বাসায় প্রবেশ করলো। আরোহী আমাকে দেখে এসে জোরে জড়িয়ে ধরলো। অয়ন বাঁকা চোখে তাকালো আরোহীর দিকে। তারপর অয়ন তার হাতের ব্যাগটা জোরে ফেলে বলল, মেয়ে মানুষ এত ফাজিল হয় ভাবি, আগে জানতাম না। শুধু একটা লেজই নেই তোমার বোনের, যদি লেজ থাকতো তাহলে স্টেশনের সবাই আজকে বাদর দেখতে পেত। আমি বিস্মিত হয়ে বললাম, কাহিনী কি অয়ন? ভাবি, আমার মুখের দিকে তাকিয়ে দেখো, গরমে মুখের কি অবস্থা। সব তোমার বোনের জন্য। কি মহিলা যে তোমার বোন, আমার আড়াই ঘুল্লি দিয়ে ছেড়েছে। অয়নের শার্ট ঘামে ভিজে গেছে, মুখ লাল হয়ে গেছে বেচারির। আমি অয়নকে বললাম, দ্রুত যাও, গোসল করে ফ্যানের নিচে বসো। তোমার ভাই এত কিপটা কেন, একটা এসি কিনতে পারে না? ভাবি, তুমি বলতে তো পারো। আরোহীর দিকে তাকিয়ে দেখে হেসেই যাচ্ছে। শিওর আমার সাদাসিধা দেবরের সাথে কিছু না কিছু করেছে।